অনেক ধন্যবাদ। আমি প্রথমেই বলবো যে সরকার একজন যখন সরকারের দায়িত্বে থাকেন, একজন যখন সরকার প্রধান বা একজন সাধারণ জনগণ হিসেবে আমি কিন্তু চাইবো তিনি আমার নিরাপত্তা নিশ্চিত করবেন। যুদ্ধ অবস্থায় থাকি, শান্তি অবস্থায় থাকি, যে অবস্থায় থাকি, যিনি সরকার প্রধান তিনি যেমন তার অবস্থাটি ব্যাখ্যা করতেই পারেন, ঠিক তেমনি একজন সাধারণ জনগণ হিসেবে আমি কিন্তু আমার সর্বপ্রথমে চাইবো যে আমার অধিকারটি নিশ্চিত হোক। আপনি যে মব জাস্টিসের কথা বলছেন, আপনি দেখেন বাংলাদেশে আমি যদি একটু আপনাকে প্রথম আলোর একটি 22শে মার্চের একটি রিপোর্ট আছে যেখানে একটু অপরাধ নিয়ে কিছু রিপোর্ট পরিসংখ্যান এসেছে, সেখানে বলা হচ্ছে যে গত 7 মাসে 13,496টি অপরাধ সংঘটিত হয়েছে, ডাকাতি, ছিনতাই, দস্যুতা, অপহরণ এইসব ক্ষেত্রে, ধর্ষণ, চুরি এসব ক্ষেত্রে, যেটি আগের সরকারের আমলের চেয়ে 6.16% বেড়েছে। কারণ 23-24-এ এই অপরাধগুলোর সংখ্যা ছিল 12,714 আর এখন হচ্ছে 13,496। আরেকটু বলি, গত 2 মাসে বাংলাদেশে ডাকাতির ঘটনা হয়েছে 146টি, যেটি গত বছর আপা একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? সেটা হচ্ছে যে আমাদের এমনিতে অপরাধ বাড়ার মানে এই যে অপরাধের ত্বরণ ঘটার বাৎসরিক রেটটা কত? মানে এইবার যেমন এটা 6% বা 6.some% এটা বাড়ছে, 2022 থেকে 2023-এ এটা মানে আমার একটা ধারণা হচ্ছে যে আমাদের সমাজে পাল্লা দিয়ে অপরাধের সংখ্যা একটা নির্দিষ্ট হারে বাড়তিছে। এইটা কি সেই রকম বাড়া নাকি এর চেয়ে একটু বেশি বাড়া এই সরকারের সময়? আমি আমি আপনাকে বা উমেরা আপা আপনাকেই জানতে চাইছি। আচ্ছা জি আচ্ছা, দুঃখিত। তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, একটি তো আছে যে আমাদের মধ্যে অপরাধ করার প্রবণতা থাকে, কিন্তু যেহেতু যেখানে আমি একটি পরিসংখ্যান দেখছি যে গত বছরের তুলনায় এই বছরে বিভিন্ন জায়গায় অপরাধগুলো বেড়েছে, এবং সেখানে গোয়েন্দা সংস্থা কিন্তু বলা হচ্ছে সরকারকে কয়েকটি কারণ দেখিয়েছেন, এবং সেখানে বলেছেন যে অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবলের অভাব, সুবিচার নিশ্চিত করতে আইনের প্রতি মানুষের সাময়িক অনাস্থা, এবং রাজনৈতিক প্রতিহিংসা, লুটপাট, দখল, চাঁদাবাজি। এই কারণগুলো যখন আছে তখন কিন্তু আমি বলতেই চাইবো যেটা সবসময়ের মতো আমি যদি মনে করি যে সবসময় বাড়ছে, বিষয়টা আসলে সেরকম নয়। কেন আমি কথাটি বলছি, যে মবের যখন ঘটনাগুলো হচ্ছে, যেমন ধরেন আপনার মনেই থাকবে যে গত মাসে গুলশানের একটি বাড়িতে আগের সরকারের একজন প্রভাবশালী ব্যক্তি ছেলের বাড়ি মনে করে সেখানে কিন্তু মব ঘোষণা দিয়ে লাইভ করে সেই ঘরে ঢুকেছে, তাণ্ডব করেছে। সেখানে কিন্তু পুলিশ ছিল, তারা লাইভ টাইপ করে আবার সুন্দর বের হয়ে চলে গেল। তো আপনি যখন এই ধরনের ঘটনা দেখবেন তখন কিন্তু এই মব যারা ক্রিয়েট করছে, যেটা আপাও বলেছেন যে সো কল্ড আপনি যেই নামেই বলেন, যেই জনতাই বলেন, তারা কিন্তু উৎসাহিত হচ্ছে। যে আমি যখন দেখছি যে আমি ছাত্র জনতা বলে চাঁদাবাজি করলে, বা আমি মব বলে বা তৌহিদি জনতা বলে কোনো একটি তাণ্ডব করলে, লুটতরাজ করলে, যদিও তারা হয়তো বা না সেই অংশে ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে হয়তো বা ছিলই না, কিন্তু এই নামটি করে আমি যখন পার পেয়ে যাচ্ছি তখন কিন্তু তার মধ্যে এগুলো করার প্রবণতা বেড়ে যাচ্ছে। এবং এই মব জাস্টিসের কিন্তু প্রকারান্তরে আরো দুইটি নাম আছে, স্ট্রিট জাস্টিস এবং জঙ্গল জাস্টিস। তো এটি কিন্তু পৃথিবীর অন্যান্য অনেক দেশে, আমেরিকা, আফ্রিকার বিভিন্ন দেশেই কিন্তু এই মব জাস্টিস আছে। ইন্ডিয়াতে কিন্তু 2015-তে একজন মুসলমান ব্যক্তিকে গরু খাওয়ার অপরাধে জবাই করে হত্যা করার পরে কিন্তু সেখানে কোর্টও কিন্তু বলেছিল যে এই ধর্মের নামে এই ধরনের মব জাস্টিস করা যাবে না। তো মব জাস্টিস মানুষ তখনই করে যখন মানুষের আসলে বর্তমান বিচার ব্যবস্থার প্রতি অনাস্থাটা তৈরি হয়, এবং মানুষ মনে করে বেনামে একসাথে 15-20 জন যখন থাকবে তাকে কিন্তু লোকেট করতে অনেক অসুবিধা হয়। তো আমি বেনামে থেকেও কিন্তু আমার যে ক্রোধ, আমার যে হিংসা, আমার যে রাগ, সেটিকে কিন্তু আমি কার উপরে আমি ছেড়ে দিলাম, এবং আমার কিন্তু শাস্তি হলো না। কাজে এটিকে কিন্তু সরকারকে আসলে খুব মানে ভালোভাবে এটিকে ট্যাকেল দিতেই হবে। আচ্ছা, না আমি একটু বলতে চাই সেটা হলো যে এমনিতে ধরেন অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটু তো বিশৃঙ্খলা ছিলই, এবং বিশেষ করে আমাদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সম্পূর্ণভাবে পাইনি অনেকদিন, এখনো পুরোপুরি পুলিশকে পাচ্ছি না। হ্যাঁ, এবং এটা কিন্তু একটা শূন্যতা তৈরি করেছে, যেটা যারা অপরাধ করে আপনি আরো ভালো জানবেন যে এদের মধ্যে এই ধারণাটা আসছে যে কিছু হবে না। কিন্তু এটা আমি একদম পরিষ্কার ক্লিয়ার বলতে চাই যে এখানে সরকারের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। যে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে ধরেন ফ্যাসিবাদীরা যখন ছিল তারা নির্মম ভাবে কিছু দমন করতে গিয়ে বা করতে গিয়ে অনেক বল প্রয়োগ করতে পারতো। আমাদের এখানে বল প্রয়োগের ক্ষেত্রে একটু যেহেতু মানে কম করার চেষ্টা আছে, সেখানে ওরা প্রশ্রয় পাচ্ছে, এটা আমি বলবো। আমাদের আসলে কিন্তু বড় চিন্তা কিন্তু মব জাস্টিসের নামে, মব জাস্টিস শব্দটাই আসলে খাটে না, এটা মব সন্ত্রাস হয়ে যায়। এবং সেটার মধ্যে নারীরা এবং যারা নাকি সাধারণ মানুষ তারা অনেকভাবে হচ্ছে। আগেকার সরকারের কিছু লোকজন তাদের বাড়িতে হামলা হচ্ছে, আমরা এইভাবে করে মানে সমর্থন করি না যে এটা আইন কেউ
হাতে তুলে নেবে, কিন্তু এই ঘটনাগুলো নানা গোষ্ঠীর পক্ষ থেকে আপনারা সমর্থন করছেন না, কিন্তু প্রোটেক্টও করছেন না। আসলে প্রোটেক্ট করতে পারছি না হয়তো পুরোটা, কিন্তু চেষ্টা আমাদের আছে। আমরা প্রোটেক্ট করছি না এটা আমি মেনে নেব না। প্রোটেক্ট অবশ্যই যেখানে আমরা যখন খবর পাচ্ছি সেখানেই ছুটে যাচ্ছে এবং সেখানেই আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের ঘাটতি আছে, এটা আমি অস্বীকার করব না, ঘাটতি আছে। আচ্ছা, গুজবের প্রসঙ্গটা আবার একটু ওয়ারার কাছে ফিরি, কারণ ওয়ারার কাছ থেকে শুনে আমরা আবার ফরিদ আপনার কাছে শুনবো। গুজবের কথা বলা হচ্ছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও আজকে গুজবের কথা বলছেন যে সরকার প্রধান তিনি যে গুজব ছড়িয়ে এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে, এই গুজবটা হচ্ছে পরাজিত শত্রুর মস্ত বড় হাতিয়ার। এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে বহু অভিজ্ঞ সমর বিশারদ, সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। আপনি একে আসলে কিভাবে দেখেন? কারণ হচ্ছে যে যাদের উদ্দেশ্যে এই গুজবটা করা হচ্ছে সেটাকে আমরা কেন এটাকে গুজব বলবো? কারণ একটু চিন্তা করলেই তারা দেখবেন যে কথা সত্য না, কিন্তু তারা এটা বিশ্বাস করে বা এটাকে সামনে নিয়ে এটা বলা হচ্ছে বলে যাচ্ছেন যেন এইটা তাদের দরকার ছিল, বাহানাদার। তারা কিন্তু এই সত্য মিথ্যাকে আলাদা করতে পারেন, কিন্তু তারা এই গুজবটাকে বিশ্বাস করছেন কারণ ঘটে যাহা তাহা তো সত্য নয়। সত্য হচ্ছে মানে আমি যেটা বিশ্বাস করি সেটাই সত্য, আর আমি তো বিশ্বাস করতে চাইতেছি এইটা, এবং আমার একটা বাহানা দরকার আছে। সরকার এখানে আমাকে সাহায্য করতেছে। সরকার সাহায্য করতেছে কেন? সরকারেরও তো রাগ আসে আওয়ামী লীগের উপরে, সরকারেরও তো রাগ আসে ধরা যাক বিএনপির উপরে। এখন আওয়ামী লীগ বা বিএনপির বিরুদ্ধে গুজব ছড়ায় আমরা যখন আওয়ামী লীগ বিএনপির আক্রমণ করতে চাইছি, বিশেষ করে আওয়ামী লীগের আক্রমণ করতে চাইছি, কোন গুজবটার কথা বলছেন? কোন গুজবটার কথা বলছেন আমি জানি না। আমি বলতেছি হচ্ছে যে গুজব যে ছড়ানো হইতেছে তাতে তো আক্রান্ত হইতেছে হচ্ছে আগের সরকারের মানুষ। সরকার তখন প্রোটেক্ট করতেছে না, কারণ সরকার তো এটাকে লাইক করতেছে। তাহলে প্রফেসর ইউনূস কেন বলতেছেন যে এই গুজব দেখলে, এই গুজব হচ্ছে অভ্যুত্থানের পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার? কারণ এই গুজব দিয়ে তো সরকারকে বা এনসিপিকে আক্রমণ করা হচ্ছে না, গুজব দিয়ে আক্রমণ করা হচ্ছে এনসিপির শত্রুদের, সরকারের শত্রুদের। আমি যদি সরলভাবে বলি আর কি, আমি একটু ওয়ারা থেকে শুনি, ফরিদা আপার কাছ থেকে একটু শুনবো। কারণ আমার কাছে মনে হচ্ছে যে গুজব ছড়ায়ে আক্রমণ করা হচ্ছে এনসিপি শত্রুদের, সরকারের শত্রুদের, আওয়ামী লীগের বন্ধুদের। আমি এবার সমীকরণ টানতে পারি কিনা? জি ওয়ারা। আচ্ছা জি ভাই, হ্যাঁ আমি একটু বলি যে গুজব, দেখেন আমাদের এখন সামাজিক গণমাধ্যমের যুগ, এখন আমাদের ইন্টারনেটের যুগ। 80-র দশকে 90-র দশকে কিন্তু এই সুযোগগুলো অনেক কম ছিল, ইউটিউবের যুগ এখন, তাই না? গুজব তো থাকবে। এটা শুধুমাত্র এখনকার যে অন্তর্বর্তী সরকারের আমল না, এটা গত আওয়ামী লীগ সরকারের ছিল, আগামীতে যে সরকার আসবেন তাদের ক্ষেত্রেও হবে। আমার কাছে মনে হয় যে যার কাজ গুজব তৈরি করা, কিন্তু গুজব তৈরি করবেন, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে আসলে কি খুব দৃশ্যমান কিছু কাজ করে, দৃশ্যমান জনগণের আকাঙ্ক্ষার সাথে যায় এই ধরনের কিছু কাজ করে না জনগণের কনফিডেন্সটাকে অর্জন করা। যেমন ধরেন অনেকেই বলছেন জুলাই হত্যাকাণ্ডের বা গুমের বিষয়গুলো, যেখানে আয়না ঘর, এগুলো আমরা দেখেছি, এগুলো হচ্ছে মানুষের খুব আবেগের জায়গায় আছে। সেই জায়গার বিচার প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিকভাবে শুরু করেন এবং সেই জায়গাগুলোতে আপনি বিচার যদি নিশ্চিত করতে পারেন, আপনি যদি যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণের জায়গাটি আপনি নিশ্চিত করতে পারেন, আপনি যদি রিকনসিলিয়েশন গুলো করতে পারেন। এই যে আপা বলছেন যে পুলিশকে আমরা ঠিক মতো পাই নাই, কেন পাই নাই? পুলিশের সাথে সাধারণ জনগণের যে রিকনসিলিয়েশন, সেটার চেষ্টা কি আমরা করেছি? বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকের সাথে ছাত্রের যে ঝামেলাগুলো তৈরি হয়েছে, বিশেষ করে আওয়ামীপন্থী শিক্ষক যারা ছিলেন, তাদের সাথে কি আমরা রিকনসিলিয়েশনের চেষ্টা করেছি? আমরা যখন ক্রান্তিকালীন ইনসাফের কথা বলি, পোস্ট কনফ্লিক্ট জাস্টিসের কথা বলি, শুধুমাত্র বিচারের কথা কিন্তু আমরা বলি না, সেখানে কিন্তু রিকনসিলিয়েশনের কথা খুব গুরুত্বের সাথে আসে, ক্ষতিপূরণের কথা খুব গুরুত্বের সাথে আসে। কাজে আমি গুজবের কথা আমি বলতেই পারি, গুজব থাকবেই, কিন্তু আমি সরকারের একজন হিসেবে বা সরকার হিসেবে আমি যখন খুব পজিটিভ কিছু কাজ করতে পারবো, আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পারবো, তখন কিন্তু গুজব টুজব দিয়ে আসলে কিছু হয় না। কাজে আমি মনে করি সরকারের মূল জায়গাটা, মূল কনসেন্ট্রেশনটা থাকা উচিত যে কোন বিষয়গুলো মানুষ আসলে জুলাই অভ্যুত্থানের সময় সবচেয়ে বেশি চেয়েছিল, কোন বিষয়গুলো তারা আসলে সবচেয়ে বেশি চায়। আমি বলছি না তাড়াহুড়ো করে কোনো কিছু করতে, জাস্টিস হারিড জাস্টিস বারিড, সেটা আমি মনে করি, কিন্তু আমি মনে করি বিচার প্রক্রিয়াগুলো শুরু করা, ক্ষতিপূরণ করা, এই বিষয়গুলো বোধহয় সামনে আসলে আমার মনে হয় ভালো হবে। কারণ সরকারের কাজ কিন্তু নিন্দা জানানো না, সরকারের কাজ কিন্তু উদ্বেগ প্রকাশ করা না, সরকারের কাজ হচ্ছে কিছু একদম ভিজিবল কিছু কাজ করে তার যে শাসন ব্যবস্থা, তার যে নির্বাহী বিভাগের যে ক্ষমতা, সেগুলোকে দেখিয়ে মানুষকে আশ্বস্ত করা যে দেশের শান্তি শৃঙ্খলা ঠিক আছে বা সরকার সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে। সেটা বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে ফরিদা আপার কাছে একটু শুনি, আমার একটা প্রশ্ন আছে, আগে ফরিদা আপাকে একটু শুনে নিই। মানে আমি প্রথমে ধন্যবাদ দেব যে রিকনসিলিয়েশনের
কথাটা ওরা তুলেছেন। তার আগে আমি একটু গুজবের কথাটা বলি। গুজবের কথাটা আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন, এটা শুধু এমনি সাধারণ গুজবের কথা বলেন। আপনারা খুব ভালো করে জানেন যে একটি গোষ্ঠী, এবং এটার সাথে শুধু দেশীয় শক্তি না, আমাদের বহু বাইরের শক্তিও আছে। এটা ঠিক, এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে যে ভারতীয় মিডিয়া যেভাবে প্রপাগান্ডা চালাচ্ছে আমরা একদম সরাসরি বলতে পারি, এবং ভারতীয় মিডিয়াটা যেভাবে শুরু করেছে এটা আসলে যাই হোক। একটা উদাহরণ দেই, যেমন ইয়েতে প্যালেস্টাইনের আক্রমণের বিরুদ্ধে ইয়ে করবে, প্রতিবাদ সমাবেশ হবে, সে কারণে ওই আমেরিকান এম্বাসির দিকে একটু আর্মির ইয়ে হয়েছিল, আর এদিকে ওরা গুজব ছড়াই দিল যে আর্মির মানে বিশাল কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ধরনের অনেক কথাগুলো আছে যেগুলো খুব ডিস্টার্বিং। মানে এইটা একদম 100% আমি মনে করি যে ভারতীয় মিডিয়া শেখ হাসিনা ওইখানে চলে যাওয়ার পর, পলায় যাওয়ার পর যা শুরু করছে, যা বলতে শুরু করছে, নিজেদের দেখে নিজেদের লজ্জা পাওয়া উচিত। কিন্তু আপা এখানে একটু প্রশ্নটা করেই ফেলি। আপনি যখন আর্মির কথা বললেন, আপনি একটি গোষ্ঠীর কথা বলতেছেন, ভারতের কথা আমি 100 বার বলবো যে ওদের মিডিয়া বা ওদের অনেক মিডিয়া বা অনেকগুলি গুরুত্বপূর্ণ মিডিয়া যা করতেছে আমি সারা জীবন এরকম দেখি নাই। এটা মানে খুবই মিডিয়ার একজন ছাত্র হিসেবে আমি লজ্জিত যে তারা আসলে এটা কি করতে চাচ্ছে এটা। কিন্তু আপা জি মানে কিন্তু আপা আপনার একজন ক্যাবিনেট মেম্বার টিভিতে সাক্ষাৎকার দিতে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে বলতেছেন সেনাপ্রধান ডক্টর ইউনূসকে চান নাই, তিনি বুকে পাথর রাইখা এটা স্বীকার করে গেছেন। গুজব ছড়াই থেকে আরেকজন লাগে আপা। এখন এইটার হয় ডক্টর ইউনূসকে চাকরি ছাড়তে হবে, অথবা সেনাপ্রধানকে বরখাস্ত করতে হবে। আপনারা তো কোনোটাই করেন নাই। অথবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপনাদের বলতে হবে যে আপনারা এগুলি কি বলেন, কতদিন থাকবেন না, প্রকাশ্যে বলেন। উনি তো মন্ত্রী, এখন উনি তো মন্ত্রী, আমাদের সন্তান সব হইলে কি, উনি তো মন্ত্রী। তো উনি যখন এটা প্রকাশ্যে বলেন, আপনি দুইজনের চাকরিতে রাখেন কেমনে? ইউনূস বা ওয়াকার সাহেব কারো তো চাকরি ছাড়তে হবে এই কথাটা মানলে। এই তো খালেদ, আপনি কথা না শুনে আপনি রেগে যাচ্ছেন। ব্যাপারটা হলো যে আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথাটা বলছে, এটা আপনারা জেনেছেন যে অনেক সমালোচিত হয়েছে, এবং এটা আমাদের ভিতরেও অনেক সমালোচনা হয়েছে, কারণ এই কথাটা আসলে সরকারের কথা না, এবং সরকারের পক্ষ থেকে হয়ে সে বলেনি, সে তখন মানে তার পুরনো ভূমিকায় চলে গেছে হয়তো, সেজন্য বলেছে, কিন্তু এটা সরকারের কথা কোনো মতেই না। কাজে এটা রাখা না রাখা, এবং তাকে বলা হয়েছে এগুলো মানে এই ধরনের কথাগুলো আসলে আমরা বিরত থাকবো। কিন্তু আসলে যেটা হলো যে সেনা প্রধানের সাথে, বা আমি মনে করি যে আমাদের সরকার এখন সুস্থভাবে কাজ করার জন্য আমাদের কিন্তু দেশের সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, তার সাথে আমাদের সম্পর্কটা সম্পর্কটা ভালো রাখা, দূরত্ব কোনো মতেই না রাখা, এটা কিন্তু একটা জরুরি। আমাদের সামনে যে সময়টা আসতেছে, আমরা কিন্তু এখানে আমরা কোনো রকম গুজবের কারণে আমরা যেন বিভ্রান্ত না হই, এটা আমি সবাইকে অনুরোধ করব। যে তারেক রহমানের কথা আপনারা দেখলেন যে যেভাবে বলছে, সবাই জনগণের মধ্যে কিছু কিছু মনে করে, কিন্তু আসলে কিন্তু এটা আমি মনে করি যে এভাবে সেনা প্রধানকে ছোট করা বা সেনাবাহিনীকে ছোট করা, সেনাবাহিনীর ভূমিকাকে খাটো করে দেখা দেশের জন্য এটা ভালো না। আপা ভারতীয় মিডিয়া বলি, আমাদের এখানকার অনেক আওয়ামী যারা বেনিফিশিয়ারি আছেন, যারা দেশের বাইরে আছেন, দেশের ভিতরে কেউ কেউ আছেন, তাদের মধ্যে থেকে অনেকের কথা বলি, কিন্তু আমাদের মানে আমি প্রসঙ্গটাই হয়তো তুলতাম না, কিন্তু আমাদের একজন ক্যাবিনেট মেম্বার যখন, একজন মন্ত্রী পদমর্যাদায় অধিষ্ঠিত একজন উপদেষ্টা যখন বলেন যে প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, হ্যাঁ এটা যখন বলেন, তখন সেনাবাহিনীর গাড়ি যদি ঢাকা শহর দিয়ে মুভ করে, তখন গুজব ছড়াবে না? তো গুজব ছড়াবে কখন? এখন ঘটেছে যে প্রধান উপদেষ্টা আমাদেরকে বকে দিলেন যে আপনারা সাবধানে থাকবেন, তো উনি ওনার ক্যাবিনেট মেম্বারদের বলেন না কেন? না বলেছেন, এটা বলেননি, আপনি কেমনে জানেন? আমি তো বলতে দেখি না, তো আমি তো বলতে দেখি না ওনাকে কিছু। আপনি দেখেন না, কিন্তু আমি বলছি যে এটা বলা হয়েছে, এটা নিশ্চয় আর হবে না। এই ধরনের কথা কেউ উপদেষ্টা পদের থেকে এমন কোনো কথা বলবেন না যেটা সরকারের জন্য বিব্রত কথা। যেটা হলো যে সেটা মানে যেটা আসলে ঠিক না। তো এটা আমি মনে করি যে আমাদের তরুণরা তো এখন হয়তো তারা উৎসাহে বলে ফেলেছেন, সেটার জন্য আমি মনে করি যে সরকারকে ধরার দরকার নেই। ওকে ঠিক আছে আপা, আমরা পরবর্তী প্রসঙ্গে যাবো। তো ওয়ারা কিছু বলতে চাইছিলেন, সেই জন্য আমরা একটু ওয়ারাকে শুনি যে আপনি এই প্রসঙ্গে কিছু বলতে চাইছিলেন কিনা।
আমি বলতে চাইছিলাম যে মাঝে মাঝে আসলে একটু স্পষ্ট বিবৃতির প্রয়োজনও আছে সরকারের পক্ষ থেকে, যেটা আপনিও বলছিলেন খালেদ ভাই, যে আমাদেরও মাঝে মাঝে শোনা দরকার। কারণ এই সেনাবাহিনীর বিষয়টি নিয়ে তাদের ইনভলভমেন্ট নিয়ে বা সেনাবাহিনী ডক্টর ইউনূসকে চান নাই প্রধান উপদেষ্টা হিসেবে, এই বিষয়গুলো তো আসলে খুবই গুরুত্বপূর্ণ। না, কিন্তু আপা একরকম ব্যাখ্যা দিয়েছেন যে এটা আসলে উনি তরুণ একজন উপদেষ্টা, কিন্তু হয়তো ওনারা নিজেদের মধ্যে কথা বলেছেন। কিন্তু আমার মনে হয় যে তরুণ হলেও, আপা যেটি বলছিলেন তরুণ হলেও মুশকিল, উনি তো এখন একজন মন্ত্রী পদের একজন আছেন। ধরেন যারা এটা আমাদেরও মানে একটা মানে ক্ষতি হয়ে গেল, কিন্তু এটা আমি তরুণ বলছি ভুল তো যখন হয়েছে, মানে তাকে আমি তো সে তরুণ একেবারে তাকে সেই কথাটা একটু মাথায় রাখছি। আচ্ছা, আমরা যদি একটু ওয়ারা আপনি যদি একটু অনুমতি দেন, তাহলে আমরা যদি একটু পরবর্তী মানে প্রশ্নের মধ্যে যাই, যে ওরা আপনি কি মনে করেন, আমরা অনেকগুলি কারণ বলতেছিলাম, আপনি কি মনে করেন যে সরকারের এখন কোন উদ্যোগটা, মানে আমরা আসলে পরিসংখ্যানের দিকে তাকাতে চাই না, কারণ আওয়ামী লীগের আমলে একটা বিপদ ছিল কি, আওয়ামী লীগ হচ্ছে সবকিছুর পাশাপাশি পরিসংখ্যানও বানাতে পারতো অনেক, এবং সেই পরিসংখ্যান কখনো ইতিবাচক কখনো নেতিবাচক, যখন যেটা দরকার সেটা তারা নানাভাবে ম্যানিপুলেট করছে কিন্তু, এবং মিডিয়াকে দিয়ে। এখন আমরা আপনার কি একজন অপরাধ বিজ্ঞানী হিসেবে আপনি কি এইটা এখন একটু বলবেন যে আসলে সরকার কোন উদ্যোগগুলি এখন প্রকাশ্যে নিলে বা কোন কথাগুলি এখন প্রকাশ্যে বললে মানুষের মধ্যে যে পারসেপশনের ক্ষেত্রে যে মানুষের মধ্যে যে ভীতিটা আছে সেইটা একটু কাটবে? মানে আমি এখন মানে আমার এক বন্ধু বলতেছে কি, উনি মোহাম্মদপুরে থাকে, উনি বলতেছেন কি যে আপা আপনার কাছাকাছি থাকে, উনি বলতেছেন কি থানা থেকে নাকি উনার আরেক বন্ধু বলছে পুলিশ যে 2000 টাকার বেশি না নিয়ে রাত্রেবেলা 2000 টাকার বেশি নিয়ে রাত্রেবেলা বাইরে হিস না। মানে এটা কিন্তু মোহাম্মদপুরে বা আপা যে জায়গায় থাকেন বা তার আশেপাশে যে আমার বন্ধু থাকে তাদের জন্য এটা কখনো তারা এটা শুনেন নাই, মানে এটা তাদের এরকম এই যে পারসেপশনটা। আর মেয়েদের বাইরে বাইরে হওয়া নিয়ে তো আপনারাই জানেন, আপা ভালো জানেন, ওরা আপনি ভালো জানেন সেটা নিয়ে কি চলতেছে, এই পারসেপশনটা কিভাবে একটু ইতিবাচক করা যায় সরকারের কোন উদ্যোগের ফলে? জি, অনেক ধন্যবাদ। একটা কথা একটু বলি যে সরকার একটি যেটা খুব ভালো কাজ করেছেন ক্ষমতায় এসে, যে বিভিন্ন কমিশন গঠন করে দিয়েছেন, যে নির্বাচন নিয়ে, সংবিধান নিয়ে, পুলিশ সংস্কার নিয়ে। কিন্তু মুশকিল হচ্ছে কি, যে সংস্কারের যে প্রতিবেদনগুলো, যে রিপোর্টগুলো আমরা দেখছি, সেগুলোর বাস্তবায়ন, সেগুলো কবে হবে, এই টাইম ফ্রেমগুলো না আমরা বুঝতে পারছি না। আমি যেটা একদম প্রথমে একটা কথা বলেছিলাম খালেদ ভাই, যে নির্বাচনের একটি ডেট যদি থাকে, যে আমরা জানি কবে কোন বিষয়টি হবে, যে মোটামুটি সম্ভাবনা থাকে, তখন কিন্তু আসলে আমাদের জন্য বুঝতে পারসিভ করতে সুবিধা হয়, সরকারও তখন আমার মনে হয় প্ল্যানিং করতে সুবিধা হয়। যেমন ধরেন আমি একটু পুলিশ সংস্কার কমিশনের একটু কথা বলি। হ্যাঁ, তো পুলিশ সংস্কার কমিশনের বিষয়গুলো পড়তে গিয়ে আমি দেখলাম যে কমিশন কেমন পুলিশ চাই বলে জনমত জরিপ করলো। তো সেখানে সবচেয়ে বেশি মানুষ বলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চেয়েছেন প্রায় 89.5 জন উত্তরদাতা, দুর্নীতি বন্ধ চেয়েছেন 77.9% উত্তরদাতা, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জবাবদিহিতার শাস্তি চেয়েছেন 78.9% উত্তরদাতা। কিন্তু আপনি যখন কমিশনের রিপোর্টটি দেখবেন, প্রাথমিক যে রিপোর্ট আপনি দেখবেন, সেখানে আমি একটি দুটি একটু কথা বলি। যেমন ধরেন এখানে একটি বলা আছে যে স্বাধীন পুলিশ কমিশনে জাতীয় সংসদের সরকারি দল ও বিরোধী দলের 2 জন করে সদস্য থাকবেন। সেখানে বলা হয়েছে পুলিশের দুর্নীতি প্রতিকারে সর্বদলীয় কমিটির ওয়াচডগ হিসেবে কাজ করার কথা বলা হয়েছে। এই ওয়াচডগে কে থাকবেন, কারা থাকবেন, কিছু বলা হয়নি। সেখানে বলা হয়েছে যে রাতের বেলায় গৃহ তল্লাশির ক্ষেত্রে পুলিশের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করতে হবে। সাধারণভাবে তো গণ্যমান্য ব্যক্তি আমাদের দেশে একজন রাজনৈতিক ব্যক্তিই হন। কাজে এই বিষয়গুলো যদি থাকে, পুলিশের নিয়োগ, পদোন্নতি, এগুলোতে যদি আপনি ক্ল্যারিটি না নেন, আপনি যদি রাজনৈতিক প্রভাব মুক্ত না করেন, তাহলে কিন্তু আসলে যেই সংস্কারের কথা আমরা বলছি সেটি কিন্তু সম্ভব হবে না। কাজে আমি মনে করি যে আপনি যেটি বলছিলেন দৃশ্যমান যে কাজগুলো প্রথমেই করতে হবে, পুলিশ ব্যবস্থাকে আসলে ঢেলে সাজাতে হবে। আপনি রাজনৈতিক প্রভাব মুক্ত, দুর্নীতি মুক্ত, জবাবদিহিতা নিশ্চিতকরণ, যেগুলো মানুষ চাইছে, জনমত জরিপে আসছে, কিন্তু ম্যাডাম আপনার কাছে কি মনে হয় না যে, আমি ওয়ারা আপনার কাছে জানতে চাইছি যে আপনার কাছে কি মনে হয় না যে এই পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কথা আমরা মুখে যেরকম করে বলবো, একটা বাহিনী যে 53 বছর ধরে একরকম ভাবে গড়ে উঠেছে তাকে ঢেলে সাজানো মানে যে ইট টেক্স টাইম। এটা তো সরকার আরো 10টা কাজের পাশাপাশি এই কাজটা করতে হলে ওকে তো আমাদের টাইম দিতে হবে। আমরা তো সেই টাইম দিতে পারবো রাজি না, আমরা তো বলতেছি ইলেকশন করো, ইলেকশন করে মধ্যে চলে যাও। তো সেটা আমরা ধরেন 7 মাস 8 মাস হয়েছে। আমি আপনার কথা ফুললি এগ্রি করি, যে আমি বলছি না যে ম্যাজিকের মতো আলাদিনের চেরাগ নিয়ে এসে হঠাৎ করে পুলিশ অন্যরকম ব্যবহার করা শুরু করবে। পুলিশের সবচেয়ে বড় মানুষের সাথে সমস্যাটা কোন জায়গায়? পুলিশের ব্যবহার। আপনি যখন কাউকে পুলিশের কথা বলবেন, প্রথম চিন্তা কিন্তু আমার মাথায় আসবে না যে পুলিশ সাহায্যকারী,
পুলিশের কাছে আশ্রয় নেওয়া যায়, প্রথমে আমার মাথায় আসবে পুলিশ বোধহয় পেটাবে, পুলিশ বোধহয় আমাকে বিপদে ফেলবে। তো এই যে আমাদের সাইকি, আমাদের মানে জনমনে যে পুলিশকে নিয়ে যে একটা ভয় এবং ভীতি আছে, এটাকে না পরিবর্তন করতে হবে। এখন আপনি যদি বলেন এটা দীর্ঘ সময় লাগবে, এটা শুরু তো কোনো জায়গা থেকে শুরু করতে হবে। এখন আপনি দেখছেন পুলিশ সুযোগ পেলেই শ্রমিককে পেটাচ্ছে, বাম দলের কিছু ছাত্রদের বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। আমি একটু বলি আপা, পুলিশ যখনই আমরা বলছি যে পুলিশের মনোবল দুর্বল হয়ে গেছে, কিন্তু আবার যখনই সুযোগ পাচ্ছে ধরে ধরে পেটাচ্ছে যারা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে একটি দুর্বল অবস্থায় আছেন। আরেকটি কথা আমি বারবারই বলতে চাই যে এতগুলো কমিশন হয়েছে, কিন্তু আমরা কিন্তু কোনো পিস এবং রিকনসিলিয়েশন কমিশন দেখি নাই। এটা কেন দরকার? ওই যে আমি বললাম যে জনগণের সাথে পুলিশের রিকনসিলিয়েশন, শিক্ষকের সাথে আপা নিশ্চয়ই বলবেন, কিন্তু ওয়ারাপা আমি একটু বলি, এই সরকারের জন্য মানে রিকনসিলিয়েশন কোনো একটা কিছু করাও ওদের জন্য একটু, আমরা তখন বলতে শুরু করবো ওরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, তো সেইটা একটা গণতান্ত্রিক, সেইটা একটা মানুষের ভোট নিয়ে যারা আসবে, সেইটা মানুষের মতামত নিয়ে এটা করা উচিত বলে এটা আমার মতামত আর কি। আপা আপনি আমাদের একদম সময় না, এটা যদি একটু ফরিদা আপা আগে একটু যদি বলতে দেন, আপনি কি যে আপা আপনার দিকে। না, আমি যেটা মনে করি যে আপনি বললেন না যে পুলিশের দেখলে পুলিশ সম্পর্কে যে ধারণা, এটা আসলে গত 15 বছরে তো পুলিশকে যে ভূমিকায় দেখেছে মানুষের মন থেকে তো সহজে যাবে না, এবং পুলিশ নিজেও জানে যে সে কি করেছে, ফলে সেও কিন্তু ইয়ে করছেন। তবে এবারে একটা কথা আমি একটু দ্বিমত করবো আপনার সাথে, যে পুলিশ সুযোগ পেলেই মারছে, এটা কিন্তু পুরোটা সত্যি না। কারণ আমি বলেছি যারা সামাজিক, রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে যারা অনেক কম ক্ষমতাবান, তাদের উপরে পুলিশের অত্যাচারটা আমরা দেখতে পাই। না অত বেশি আগের মতো না। এটা একটু জেনারেলাইজ করি আপা, আমি সাংবাদিক হিসেবে যা দেখি, আগেকার আওয়ামী পুলিশ দাড়ি টুপি একটু রাইটিস্ট গ্রুপের কেউ মনে হলেই মারতো, ট্যাগ দিত, ধরে নিয়ে যেত। আর এখনকার পুলিশ দাড়ি টুপি ছাড়া কেউ একটু বাম, একটু কমরেড দেখলেই মারে, শ্রমিক দেখলেই মারে। একমত না, কারণ আমরা ল এন্ড অর্ডার মিটিং গুলো করি, তো তখন দেখা যায় যে সমালোচনা হয় যে পুলিশ যথেষ্ট কেন করছে না এসে। আচ্ছা যাই হোক, এটা আপনার পারসেপশন আর আমার পারসেপশন পার্থক্য হতে, তাই না? কিন্তু আমি বড় একটা কথা বলবো যে শুধু যে জনগণ পুলিশের অ্যাকশন বা এগুলো, অবশ্যই ল এন্ড অর্ডার সিচুয়েশনটা প্রায়োরিটি পাবে, কিন্তু আমাদের জনগণ এখন যে কাজটা আমাদের মনে হয় যে জনগণ চায় এবং আমাদেরকে করতে হবে, সেটা হলো বিচার করা। এই যে অপরাধীদের বিচার করা, গণঅভ্যুত্থানে যে হত্যাকারীদের বিচার করা, আরেকটা যেটা সাধারণ জনগণের সাথে যুক্ত, সেটা হলো দ্রব্যমূল্যকে সহনশীল পর্যায়ে রাখা। এটার জন্য আমরা বেশি কাজ করছি, এটার জন্য মনোযোগ দিতে হচ্ছে। পিস এন্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হলে সেটা একটা ভিন্নভাবে করতে হতো, যেটা শুরুতে মনে হয়েছিল যে যেগুলো করা দরকার। এখনো কিন্তু নারী কমিশন রিপোর্ট আসেনি, শ্রম কমিশনের রিপোর্টও আসেনি, কাজে আরো কাজ বাকি আছে। প্লাস যেটা বেশি দাবি, যে সংবিধান নিয়ে আমরা কি করবো, সংবিধানকে নতুন করে লিখবো নাকি এটাকে ঠিক করবো, এই কাজটাও তো এখনো সিদ্ধান্ত পুরোপুরি হয়নি। তো কাজে আমার মনে হয় কি বেসিক কাজগুলো আমাদেরকে 7 মাস আপনারা খুব দ্রুত গুনে ফেলেন, কিন্তু 7 মাসের মধ্যে যে কত চিন্তা করতে হয়েছে, কত কাজ করতে হয়েছে, কত নতুন ভাবে আসতে হচ্ছে। তো কাজে এখনো আমাদের কেউ যে বলে আপনারা কোনো কাজই করেন না, আসলে সংস্কার কমিশন তো আলাদা, 6টা কমিশন 6 জায়গায় দিয়ে দিবেন কাজ, আর আপনারা কোনো কাজ করেন না, এটা যে বলে, এটা কি আপনাদের হার্ড করে কিনা? এটা আপনাদের হার্ড করে না, এই জন্য যে যদি কাজ করি এবং পরে মানুষ দেখবে ঠিকই। তো কাজে আমরা আরো বেশি কাজ করার দিকে মনোযোগ দিই, অযথা হার্ড করার মতো কথা শুনে দুঃখ পাবো কিসের জন্য? কথা তো বলবে। কাজে আমি মনে করি যে না, আমাদের সমালোচনা করেন বা খুবই ভালো, আমি খুবই শুনতে রাজি, কিন্তু এটা মাথায় রাখবেন যে আমাদের কতগুলো জরুরি কাজ, সেটা হলো বিচার করা। বিচার করে কোনো মতে পিছপা হওয়া যায়, কারণ শহীদ এবং আহতদের দেখলে এই কাজটা কোনো অবস্থাতে আমরা পিছিয়ে যাই। আচ্ছা, বিচারের প্রসঙ্গ যখন আসলো, আমরা শেষ বক্তব্যের জন্য আমরা একটু অধ্যাপক মেয়র আপনাকে একটু বলছি যে আমরা একটু বলেন আপনার বক্তব্যের মধ্যে আমরা শেষ করব, যদি না বিশেষ কিছু আর বলার থাকে। না, আমি একটা কথাই বলতে চাই, এই যে ফরিদা আজকে বারবার বলছেন যে আমাদের সমালোচনা করেন, এই প্রেক্ষাপটটাই তো আসলে আগে ছিল না সেভাবে। এই যে আমি আজকে এখানে বসে বলছি যে সরকার এটা করেন নাই, সরকার ওটা করেন নাই, এবং সরকার পক্ষের একজন মাননীয় উপদেষ্টা বলছেন, বারবার বলছেন রিপিটেডলি যে বলেন আমাদের কি সমস্যা আছে, কোথায় ভুল আছে। এটা না একটা খুব একটা কি বলবো, একটা মানে খুব একটা
এমন একটা জায়গা যে মনে হয় আমি কথা বলতে পারি, মত প্রকাশের অধিকারটা আসলে আমরা অনুভব করতে পারি। এটা আমি অবশ্যই আমি এটা বলবো। আর বিচারের যে কথাটি সেটা আমি বলেছি যে গুম খুন জুলাই হত্যাকাণ্ডের যে বিচারগুলো যেগুলো কথা বারবার আসছে আমাদের আইসিটি ট্রাইব্যুনালে এসছে, ডেফিনেটলি সেটি নিয়েও কথা হতে পারে যে মৃত্যুদণ্ড এখনো আছে, কিন্তু ভালো ভালো কিছু সংশোধনীও এসছে। তারা বলেছেন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কেউ চাইলে সে পর্যবেক্ষণ করতে পারবেন। এই বিষয়গুলো আমার মনে হয় যেটি আমি বলছিলাম যে দৃশ্যমান ভাবে আমরা যদি দেখতাম না যে এই বিচার প্রক্রিয়াগুলো শুরু হচ্ছে, গুমের যে প্রতিবেদন সেটি আমরা আসলে পাবলিকলি পাইনি, বা তারপরে সেই বিষয়গুলো নিয়ে কারা জড়িত আছেন তাদের বিষয়গুলো যদি আমরা একটু জানতে পারতাম। দ্রব্যমূল্য তো ভীষণভাবে নিয়ন্ত্রিত বর্তমানে, কাজে এই যেগুলো মানুষের সবচেয়ে বেশি জীবনের সাথে জড়িত এবং আবেগের সাথে জড়িত, আমি বারবার বলছি, এবং অভ্যুত্থানের আবেগের সাথে জড়িত, সেই বিষয়গুলো যদি সরকার দৃশ্যমান ভাবে সেই জায়গাগুলো শুরু করতে পারে, আমার মনে হয় যেটা চমৎকার ভাবে বলেছেন। শুধু আমি একটা দায়িত্বের জায়গা থেকে, কারণ পুলিশ বাহিনীর পরিবারের কতজন সদস্য আপনার দৃষ্টি আকর্ষণ করছেন আমি প্রশ্নটি করে রাখছি। আপনি এক লাইনে এটি বলতে পারেন ফরিদা, বা নাও বলতে পারেন, কিন্তু আমি দায়িত্বের জায়গা থেকে প্রশ্ন, পুলিশ বাহিনীর যারা মারা গেছেন জুলাই আগস্ট মাসে, তাদের সেই পুলিশ হত্যার বিচার কি হবে কি হবে না, বা এটা কি আপনাদের মধ্যে আলোচনা হয়? যদিও আমরা জানি 5 থেকে 8 পর্যন্ত যা হয়েছে তার দায় সরকার নিবে না, বা সেটা নিয়ে এটা হবে না, এটা প্রায় ইন্ডিমিনিটি ধরনের একটা জিনিস আছে, এটা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না, কিন্তু যাদের যায় তাদের তো যায় না। আসলে পুলিশদের মধ্যে আমি একটা দেখেছি যে একটা বড় ধরনের ক্ষত আছে, যে তাদের উপরও তাদেরকে মেরেছে, এবং এখনো কিন্তু অনেক জায়গায় যে আন্দোলন হয় তখন যখন পুলিশ তাদেরকে ঠেকাতে যায়, এই সম্প্রতি একটা ঘটনায় দেখা গেছে পুলিশকে মেরেছে, ওরা কিন্তু এটা সবসময় বলে। এই জিনিসটা আমাদের মধ্যে অত ডিটেইলে আমার সাথে অন্তত হয়নি, কিন্তু আমি মনে করি অন্যায় ভাবে যদি কাউকে কেউ ফ্যাসিবাদের দোসর হয়ে কাজ করতে গিয়ে যদি মানে তার একটা শিকার হয়েছে, সেটাকে কিভাবে দেখবে সে আলোচনাটা আমাদেরকে করতে হবে, কিন্তু এই মুহূর্তে আমি এর বেশি কিছু বলতে পারছি না। আপনি কম্প্রিহেন্সিভলি বলেছেন ফরিদা, আপনাকে অনেক ধন্যবাদ ওয়ারাপা আপনাকেও। দর্শক, আমাদের অনেকগুলি বিষয়, আসলে 2-3টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে ফরিদাপা এবং ওয়ারাপা তাদের মূল্যবান মতামত জানিয়েছেন। আপনারাও অনেকে যুক্ত ছিলেন, যদিও আজকে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একটা ফুটবল ম্যাচ ছিল, সেটিও আপনারা অনেকে দেখেছেন, সেটি